কর্ণফুলী নদীতে আছড়ে পড়ল বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান। স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের মৃত্যু পরিবারের শোকের মাধ্যম। ভারতের নতুন সরকার গঠনের পর গঙ্গা ও তিস্তা নদীর নবায়নের আশা ঢাকার। ডোনাল্ড লিউর সফরে পশ্চিমাদের অস্বস্তি কাটবে মনে করেন পররাষ্ট্র সচিব। এমপির মন্ত্রীদের নিজ নামে সরকারি প্রকল্প না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির তাগিদ। খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে কাল নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকায় মিছিল। এবং 25 বছর পর চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায়। আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন, শীর্ষ সন্ত্রাসী ইমন সহ খালাস 6। সংবাদ সন্ধ্যায় শুনছিলেন এসটিএমটি বার। সংবাদ শিরোনামগুলো সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুথি। এবার বিস্তারিত। যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। বেলা 11টায় পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর মোহনায় এই ঘটনাটি ঘটে। আহত কো পাইলটের চিকিৎসা চলছে চট্টগ্রাম সিএমএইচে। এ ঘটনায় নিহত পাইলট অসীম জাওয়াদের গ্রামের বাড়ির মানিকগঞ্জে চলছে শোকের মাতম। ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। সহকর্মী AKM নাজিমের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। বৃহস্পতিবার বেলা 11টায় বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আকাশে হঠাৎ একটি বিমানে আগুন দেখতে পান স্থানীয়রা। কিছু সময়ের মধ্যে এটি বিধ্বস্ত হয় কর্ণফুলী নদীতে। প্যারাশুটে নামতে দেখা যায় 2 পাইলটকে। দৃশ্যটি স্থানীয়রা ধারণ করেন মোবাইল ফোনে। যখন ছিল কিছুক্ষণ পরে উড্ডয়নের কিছুক্ষণ পরে একটি চাকা খুলে বুট ক্লাবের সীমানায় পড়ে। তার কিছুক্ষণ পরে আরেকটি চাকা খুলে পড়ে যায় এবং চাকা খুলে যাওয়ার কিছুক্ষণ পরে পিছনে আগুন লেগে বিমানটি সাথে সাথে পানিতে পড়ে যায়। একজন সিট ছাড়া পড়ছে, উনি জীবিত ছিল, যে সিট ছিল উনি পানির ভিতরে ঢুকে গেছিল। জানা যায় পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ইয়াক 130 বিধ্বস্ত হয়। পরে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড নদী থেকে 2 পাইলটকে উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নিয়ে এলে মারা যান পাইলট অসীম জাওয়াদ। আহত কো পাইলট সোহান এখনো চিকিৎসাধীন। পরে কর্ণফুলী নদী থেকে বিধ্বস্ত বিমানটি উদ্ধারে যোগ দেয় বিমান বাহিনী, কোস্টগার্ড ও সরকারি অন্যান্য সংস্থা। এদিকে একমাত্র আদরের সন্তান অসীম জাওয়াদকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা। সন্তানকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়েও শেষ পর্যন্ত নিজের কাছে ধরে রাখতে পারলেন না তিনি। মেধাবী অসীমের মৃত্যুতে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে স্বজনরা এখন শোকে স্থবির। খাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কৃতি ছাত্র হিসেবে ছিলেন আর কি, এবং সে চীন এবং ভারতে বিভিন্ন কোর্সে প্রথম স্থান অধিকার করেছেন আর কি। আমরা তার বিদেহী মাগফিরাত কামনা করছি। একটাই সন্তান ছিল, ওর বাবা মা এখন এই শোকটাকে কিভাবে সইবে সেটা নিয়ে, ওর মার যে অবস্থা তাকে নিয়েও আমরা এখন সন্দেহের মধ্যে আছি আর কি। অসীম জাওয়াদ 2010 সালে যোগ দেন বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে। অসাধারণ মেধার প্রমাণ দিয়ে 2011 সালে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ব্যক্তিজীবনের 6 বছরের এক কন্যা সন্তানের বাবা তিনি। বৃহস্পতিবার চট্টগ্রামের আকাশে বিমান দুর্ঘটনায় পরিবারের সব স্বপ্ন এখন পরপারে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের নতুন সরকার গঠনের পর তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ। সফররত ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, ভারতের নির্বাচনের পর প্রধানমন্ত্রীর দিল্লি সফরে বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। ভারতে চলমান লোকসভা নির্বাচনের মাঝেই বাংলাদেশ সফরে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রো। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে মন্ত্রী জানান, বেইজিং নয়, ভারতের নির্বাচনের পরে আগে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নও করতে চায় ভারত। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। দিল্লি তো আমাদের কাছে, বেজিং একটু দূরে। তাদের
সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন সফররত পররাষ্ট্র সচিব। মাসুদ বিন মোমেন বলেন, ভারতের নতুন সরকার গঠনের পর গঙ্গা ও তিস্তা চুক্তি বাস্তবায়নের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হতে পারে। ভারতে যেহেতু একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, সুতরাং আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে তিস্তা যে চুক্তিটি হয়ে আছে সেটাকে বাস্তবায়িত করার বিষয়ে। তাছাড়া গঙ্গা চুক্তি 2026-এ শেষ হয়ে যাবে, তো সেটারও কিছু টেকনিক্যাল আলাপ আলোচনা শুরুর ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছেছি। সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিনীদের যে অস্বস্তি ছিল তা কেটে গেছে। ডোনাল্ডুর বাংলাদেশ সফর সেই ইঙ্গিত দিচ্ছে বলেও জানান তিনি। ওর আশাটাই তো সেটাই উদ্দেশ্য নিশ্চয়ই, তাই না? যে ইলেকশনের আগে যে সিনারিও ছিল এখন তো সিনারিও সম্পূর্ণ ভিন্ন। আমাদের সাথে এখন আমাদের দেশের স্টেবিলিটি, আমাদের ইকোনমিক প্রসপেক্টস, আমাদের অন্যান্য যে সমস্ত সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট যেগুলো আমরা করছি, সবারই দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং তার কারণেই তারা আগ্রহ প্রকাশ করছে। এবং এছাড়া আগামী মাসেই ভারতের ওপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আনার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। ভিসা ইস্যুটা অনেকখানি সহজ হয়ে আসছে আজ থেকে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এমপি মন্ত্রীদের নিজ নামে প্রকল্প না নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। এছাড়া 2023-24 অর্থ বছরে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির নির্দেশনাও দেন তিনি। দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় 5,563 কোটি 67 লাখ টাকা ব্যয় সম্বলিত 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে থাকছে। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে 2023-24 অর্থ বছরের নবম ও বর্তমান সরকারের তৃতীয় একনেক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণমাধ্যমে কথা বলেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। জানান, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাদের 3 বছর হয়ে গেছে তাদেরকে বলো তোমরা তোমাদের প্রফিট বৃদ্ধি করো, যাতে তোমাদেরকে পাবলিক এনলিস্টমেন্ট করা যায়, স্টক এনলিস্টমেন্ট করা যায়। এইটাই উদ্দেশ্য আর কিছু না। বিলম্ব করানোর উদ্দেশ্য হলো কোম্পানিগুলিকে কার্যকরী করা এবং কম্পিটিটিভ মানে প্রতিযোগিতার সৃষ্টি করে তাদের মধ্যে প্রাইভেট কোম্পানির সাথে। সভায় খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং চট্টগ্রামে একটি বার্ন ইউনিট স্থাপন সহ 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এই প্রথম ঢাকার বাইরে একটি বার্ন ইউনিট স্থাপন করা। বার্ন ইউনিট ঢাকার বাইরে এর আগে হয় না, এই প্রথম চিটাগংয়ে আমরা একটা বার্ন ইউনিট স্থাপন করা অনুমোদন দিয়েছি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প আমরা খুলনায় একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অনুমোদন দিয়েছি। এছাড়া আরও 8টি প্রকল্প আছে। নিজের নাম ব্যবহার করে আর প্রকল্প যাতে না নেওয়া হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানান পরিকল্পনা মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী এটার উপরে জোর দিলেন। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। বিশ্ব মা দিবসে শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ করতে চায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলটির নেতাদের দাবি, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত চলবে চলমান আন্দোলন। অনুমতি পেলেও শর্ত মেনেই বিএনপিকে কর্মসূচি পালন করতে হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিশ্ব মা দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার ও শনিবার আলাদা কর্মসূচি করতে চায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও জাতীয়তাবাদী যুবদল। কর্মসূচি পালনের বিষয়ে অবহিত করতে বৃহস্পতিবার সকালে ডিএমপি সদর দপ্তরে যান বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে নেতারা জানান, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চলবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মিছিলের প্রোগ্রাম রয়েছে, বিক্ষোভ মিছিল, এবং শনিবার যুবদলের একটি নির্ধারিত সমাবেশ রয়েছে। সেই সমাবেশ থেকে আমাদের আরও নতুন কর্মসূচি আসবে। সুতরাং আমরা আন্দোলনের মাঠে রয়েছি। যে পর্যন্ত কেয়ারটেকার অধীনে সরকার নির্বাচন না হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে
আমাদের আন্দোলন চলমান থাকবে। 28 অক্টোবরের সহিংসতা নিয়েও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আলাপ হয় বলে জানান বিএনপি নেতারা। কমপ্লিটলি একটা শান্তিপূর্ণ মহাসমাবেশের কে পণ্ড করার জন্য যেভাবে সেদিন আক্রমণ করা হয়েছে এটা আমরা কোনোভাবে আশা করি নাই, এবং সেটা আমরা বলেছি যে সেইটাকে পণ্ড করার জন্য বরং আজকে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের একটা প্ররোচনা ছিল এবং তারাই আমাদের সমাবেশটাকে পণ্ড করার জন্য সেটা করেছে। মিছিল ও সমাবেশের অনুমতি মিললেও শর্ত মানতে হবে বলছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। যে রাজনৈতিক প্রোগ্রাম সেটি আমরা আগেও বলেছি যে কখনো কখনো আমাদের মহানগরবাসীর সুবিধা অসুবিধার কথা চিন্তা করে আমরা এই সকল কার্যক্রমের ব্যাপারে কিছু অনুরোধ করে থাকি এবং যখন কোনো অনুমতি প্রদান করা হয়ে থাকে তখন কিছু আমরা শর্ত দিয়ে থাকি যেগুলো তারা অনুসরণ করবেন। শর্ত না মানলে প্রথমত বলবো যে এটা পরবর্তীতে আমরা যখন প্রোগ্রামের অনুমতি চাইবে তখন আমরা সেই বিষয়টি বিবেচনায় নেব। এদিকে বিশ্ব মা দিবস ঘিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মা আমার দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার উন্মোচন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সরকার উইপোকায় আক্রান্ত দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারত চাইলেও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না। তার দাবি, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের লোকজনও আওয়ামী লীগকে বর্জন করেছে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। ভারতীয় আগ্রাসন বিরোধী এ আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদের একাংশ। এতে অংশ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় নগ্ন হস্তক্ষেপের সমালোচনায় সরব ছিলেন বক্তারা। আমাদের দেশে আমরা ভারতের অনুমতি নিয়ে ক্ষমতায় যাব আমি আশা করি না। তারা অভিযোগ করেন, স্বার্থ হাসিলে বাংলাদেশকে ব্যবহার করলেও বাংলাদেশের ন্যায্য পাওনা সব সংকট ঝুলিয়ে রেখেছে ভারত। আজকে ভারতের হাতে বাংলাদেশ যে অবস্থায় পড়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব আজকে বিঘ্নিত, বাংলাদেশের অখণ্ডতা আজ প্রশ্নের মুখে, বাংলাদেশের নাগরিকদের অধিকার এবং কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার সবকিছুই আজকে বিঘ্নিত। ভারত বাংলাদেশের পক্ষের ইস্যুগুলোকে ফেলানির কাটা তারের ওই লাশের মতন করে এখনো পর্যন্ত প্রত্যেকটা ইস্যুকে তারা ঝুলিয়ে রেখেছে। ভারতের সম্ভাবনা ছিল দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব প্রদান করা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নেতৃত্ব প্রদান করার পরিবর্তে ভারত দক্ষিণ এশিয়ার প্রায় প্রত্যেকটা দেশের বিরুদ্ধেই বাস্তবে ভারত আজকে অবস্থান গ্রহণ করেছে। চলমান ভারতীয় পণ্য বর্জন কর্মসূচির মধ্যে এ সরকারকেও বর্জন করা জরুরি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বাংলাদেশের রাজনীতিতে হাসিনা যাবে না, যাবে, যেতেই হবে। ভারত পারবে না রাখতে, কেন? এই সরকার দ্বারা আক্রান্ত। উপজেলা নির্বাচনে জনগণ সাড়া দেয়নি বলে দাবি বিএনপির এই নেতার। 7 তারিখে যে মতান্তরে 7-8% ভোট বা 9% ভোট কেন্দ্রে ছিল, গতকাল করে তাও ছিল না। ওরা নিজেদের ভোটারদেরকে কেন্দ্রে নিতে পারে, অর্থাৎ আওয়ামী লীগের যারা তাদেরকে কেন্দ্রে নিতে পারে না। তো সো দ্যাট দে অপোজ দেমসেলস, যে আওয়ামী লীগের যারা তারাই অপোজ করতেছে হাসিনাকে। ভারত ছাড়া আওয়ামী লীগের কোনো সম্বল নেই, তা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যেই প্রমাণ করে দাবি গয়েশ্বর চন্দ্র রায়ের। ভারত যদি না থাকত, পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রে আমরা নির্বাচনটা করতে পারতাম না। এভাবে তাহলে রাষ্ট্রপতি তো বলছে ভারত প্রতি ওদের আর কোনো সম্বল নাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে ঢাকার মার্কিন দূতাবাস অভিমুখে প্রতিবাদী মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। দুপুরে রাজধানীর উত্তর বাড্ডায় এ কর্মসূচি থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে গাজায় এখনও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে।
গাজায় ইসরায়েলি গণহত্যার জেরে দেশটিকে মার্কিন সহায়তা বন্ধের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল বেশ কয়েকটি বামপন্থী সংগঠন। বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে ছাত্র জনতার মিছিল রওনা হয় মার্কিন দূতাবাস অভিমুখে। নিপীড়িত ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে চলে এমন স্লোগান। মিছিলটি কিছু দূর এগোলেই তাতে বাধা দেয় পুলিশ। পরে প্রগতি সরণির জামালপুর টুইন টাওয়ারের বিপরীত পাশে সমাবেশ করে ছাত্র জনতা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে গাজায় এখনো গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্যালেস্টাইনে গাজায় যে গণহত্যা চলছে, পুরো মানব সভ্যতা আজকে ধূলিসাৎ হয়ে যায়। এই রকম যদি চলতে দেওয়া হয়, সারা দুনিয়ার মানুষ হচ্ছে যুক্তরাষ্ট্রকে আমরা পরিষ্কার করে বলতে চাই, একদিকে মানবাধিকার গণতন্ত্রের কথা বলবেন, আর ওই প্যালেস্টাইনে গণহত্যায় সহায়তা করবেন। মানুষ আপনাদের এই সব কথা বিশ্বাস করবে না। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে ইসরায়েলি গণহত্যায় সহায়তা বন্ধের আহ্বানও জানায় ছাত্র জনতা। বন্ধ করতে হবে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এই পর্যায়ের সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে হবিগঞ্জে 2 দল গ্রামবাসী সংঘর্ষ, 3 জন নিহত, আহত অর্ধশত। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ 3 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জামিন পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন সহ 6 আসামি। আলোচিত এ মামলার 9 আসামির মধ্যে আজিজ মোহাম্মদ ভাই সহ 5 জনই পলাতক। এ রায়ে অসন্তোষ জানিয়ে আপিলের কথা বলছে আসামি পক্ষ। রিশাদ অর্ণবের প্রতিবেদনে বিস্তারিত। 25 বছর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরীর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় দেয়া হয় বৃহস্পতিবার। এই মামলায় 9 আসামির মধ্যে 5 জনই পলাতক। বাকি 4 আসামিকে সকালেই আনা হয় আদালতে। বেলা 1টার পর রায় পড়া শুরু করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণাভ চক্রবর্তী। 3 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং সেই আসামিরা হচ্ছে আদনান সিদ্দিকী, বান্টি ইসলাম এবং আজিজ মোহাম্মদ ভাই। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকি যারা আছে তাদেরকে এই মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে আসামি পক্ষ এই রায়ে অসন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানান। ন্যায় বিচার হয়নি এবং এটা কোনো অবস্থাতে কোনো সাক্ষী আমাদের সম্পর্কে বলেনি। উচ্চ আদালতে ডেফিনেটলি যাওয়া হবে, যাবে না কেন? 1998 সালের 17 ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্প ক্লাবের সামনে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। রথযাত্রার প্রথম দিনের ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। পুরো প্রক্রিয়া অনলাইনে হওয়ায় ভোগান্তি অনেকটাই কমেছে বলে জানান তারা। বৃহস্পতিবার 7টি ফ্লাইটে 2700 যাত্রী বাংলাদেশ ছাড়বে। সকালে বিমান বাংলাদেশের প্রথম ফ্লাইট উদ্বোধন করে ধর্মমন্ত্রী জানান, এবার হজ যাত্রীদের ভোগান্তি কমাতে সর্বোচ্চ তৎপর তারা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ। প্রতিবারে ন্যায় এবারও সারা বিশ্ব থেকে মহান আল্লাহর সন্তুষ্টি ও পরিশুদ্ধি লাভের আশায় কাবার পথে হাজিরা। বুধবার দিবাগত রাত 4টায় 413 হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়ে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট। দেশবাসীর কাছে দোয়া চাইলেন হজযাত্রীরা। দেশবাসীর সকলের কাছে আমরা দোয়া প্রার্থী, আশাবাদী যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সুন্দর রাখে এবং সবার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, ব্যস্তবাসী করে। বৃহস্পতিবার সকাল 7:20 হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান কাবার পথের যাত্রীরা। কোথাও বিড়ম্বনার শিকার হয়নি, গাইডও সুন্দর আছেন, গাইডও সার্বক্ষণিক সহায়তা দিচ্ছেন। আমরা তো এবারে প্রথম আসছি, ভালোই আছে, এটুকু তো ভালোই দেখলাম হাজি ক্যাম্পের ভিতরে। সরকারি ব্যবস্থাপনায় আমরা শুনতাম যে এখানে অনেক ঝামেলা হয়। আমার কাছে মনে হচ্ছে যে এটা সবচেয়ে ভালো পদ্ধতি, পুরো অনলাইন সিস্টেম। বাংলাদেশ থেকে যারাই যায় তারা যেন সবাই সরকারি ব্যবস্থাপনায় যায়। শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালে হজ ফ্লাইটের উদ্বোধন করে ধর্মমন্ত্রী আশ্বস্ত করেন, এখনো যারা ভিসা পাননি দ্রুতই সমস্যা নিরসন হয়ে যাবে। হজ ব্যবস্থাপনা একটি দ্বিপাক্ষিক ও সময়বদ্ধ কার্যক্রম।
বাংলাদেশ ও রাজ্যগুলো সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের সার্বিক কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। আমরা উভয় দেশই পারস্পরিক নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমটি সফলভাবে সম্পাদন করে আসছে। হজের সাথে সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাই তাদের সর্বোচ্চ সেবাটা দিতে বদ্ধপরিকর। আল্লাহ পাকের রহমতে কোথাও কোনো সমস্যা হবে না। এবার হজ যাত্রার জন্য ৮৫,০০০ নিবন্ধন করলেও এখনো প্রায় ৪০,০০০ ভিসা মেলেনি। অবশ্য হাজিদের যাত্রা নির্বিঘ্ন করতে আশকোনার হজ ক্যাম্পেই সম্পন্ন হয় ইমিগ্রেশন। এবার পুরো হজ কার্যক্রম অনলাইনে হয়, কিছুটা কমেছে জালিয়াতি। চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন শুরু হবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা। হজ ফ্লাইট শুরুর প্রথম দিনে সবার আগে মদিনায় পৌঁছে ভারতের হাজিরা। এরপর এক এক করে পাকিস্তান ও বাংলাদেশের হাজিদেরও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয় সৌদি সরকার। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। জয়ের লক্ষ্যে কাল মিরপুরের চতুর্থ টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু সন্ধ্যা ৬টায়। হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ৩ জনের, আহত আরও অর্ধশত। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হবিগঞ্জ থেকে সহকর্মী আমির হামজার তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার আগোয়া গ্রামে এই সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে আগোয়া বাজারের স্ট্যান্ড থেকে সোহেলের সমর্থক আহাদ যাত্রী নিয়ে আসার সময় বদির অনুসারীরা তাকে বাধা দেয়। দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে আহাদ ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। আহত হন অর্ধশতাধিক মানুষ। মারা গেছে সেটা ডাক দিয়ে নিছে, ডাক দিয়ে নেওয়ার পরে একটু কথা কাটাকাটি এই কথাটা কইয়া পাই আমরা ঘরের মাঝে বই রয়েছি। এর ভিতরে লাঠি ছুটালে আমরা বাড়ি ছুটিয়েছি। বাড়ি ছুটিয়ে আমরা ৩ জন মানুষে ইচ্ছা মতো পারাইছে। আমি মাইরা দিচ্ছে, হ্যাঁ বাড়ি খাইছে করে দিয়া আইয়া বন গোষ্ঠীর কইছে মিটিং হয়েছে। আর এমনি আর খালি বাইরে চার দেখা যায় দেখি লাঠি পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুইটা পক্ষ সিএনজি স্ট্যান্ডকে আধিপত্য বিস্তার কেন্দ্র করে যে দুইটা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ৩ জন মারা গেছে, 2 জন ঘটনাস্থলে এবং 1 জন হাসপাতালে। আমরা ঘটনাস্থল ভিজিট করেছি এবং অন্যান্য যে কার্যক্রম এগুলো গ্রহণ করেছি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।